দল গঠন, পদত্যাগ ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ। আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, বলেছেন তারেক রহমান। এদিকে রংপুরের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার। পতিত ফ্যাসিস্ট ও তার দোসরদের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না, জানিয়েছেন খেলাফত মজলিস। সর্বশেষ জানাবো বাংলাদেশের জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দল গঠন, পদত্যাগ ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ। নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেওয়ার জন্য সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের খবর এবং সামাজিক মাধ্যমের প্রচারণা তারও নজরে এসেছে। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো দল হলেও আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমি বা আসিফ কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানাবো, যোগ করেন তিনি। বিবিসি বাংলাকে নাহিদ ইসলামের দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। উত্তরে তিনি বলেন, আন্দোলনে হত্যার দায়ে বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার বিষয় আছে, তাই এ ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে তিনি মনে করেন আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, বলেছেন তারেক রহমান। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেবে, তাই নির্বাচন হতেই হবে। তিনি বলেন, আমরা একত্রে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সবসময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যেকোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করে যাবে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সাল থেকে দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত 2 বছর আগে 31 দফা পেশ করে। গত 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা জানতাম যে এই সরকারের পতন হবেই। তাই আগে থেকেই আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা দেই। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের অনেক নদ-নদী ভরাট হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় এলে নদী রক্ষা ও পানি সম্পদ সংরক্ষণে নানা কর্মসূচি গ্রহণ করবে, যা 31 দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তিনি আরো বলেছেন, গত 15 বছরে দেশে দ্বি-রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে মানুষের জন্য রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও সেই ধারায় কাজ চালিয়ে যাবে, যার ফলে দেশের যোগ্য নারী নেতৃত্ব সামনে আসবে এবং তারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রংপুরের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টায় মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মহানগর পুলিশ মোহাম্মদ মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। পতিত ফ্যাসিস্ট ও তার দোসরদের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না, জানিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেছেন, যতদিন জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের কোনো অপতৎপরতা জনগণ সহ্য করবে না। কারণ জুলাই সহ বিগত 15 বছরে অসংখ্য গুম খুনের সাথে সুস্পষ্টভাবে জড়িত আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। হাজার হাজার নিরপরাধ ছাত্র জনতাকে হত্যা, শত শত মানুষকে অন্ধ ও পঙ্গু করেও দাম্ভিকতা প্রদর্শন করে যাচ্ছে খুনিরা। তাই এই অপশক্তি দ্বারা দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। পলাতক খুনিরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। খেলাফত মজলিস জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। ফ্যাসিবাদের বাহক আওয়ামী লীগ পুনর্বাসনে এই মুহূর্তে যারাই সহযোগিতা করবে, জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। আমরা সব খুনের বিচার কার্যক্রম অবিলম্বে শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। শেখ হাসিনা সহ সকল পলাতক আসামিকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি।
গণ-অভ্যুত্থানে সকল দেশপ্রেমিক দল ও মতের অংশগ্রহণের স্বীকৃতি দিয়ে বিপ্লবোত্তর দেশ পুনর্গঠনে সবার আত্মনিয়োগ করা দরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগান দেবে, ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট লালন করে এই মুহূর্তে খেলাফত মজলিস বিভেদ নয়, ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সুফল দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে ময়দানে তৎপর রয়েছে। বাংলাদেশে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু চালিয়ে যাব না, বরং আরও সম্প্রসারণ করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জাপান বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং আমার সরকার এই সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী। তিনি আরো বলেন, আমরা জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে গর্বিত, কারণ জাপান আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটি এবং প্রধান উন্নয়ন অংশীদার। জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী, যা বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $4 বিলিয়ন, যেখানে জাপান বাংলাদেশের শীর্ষ 5 রপ্তানি গন্তব্যের একটি। বাংলাদেশে বর্তমানে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ এখন জাপান সহ সার্ক ও আসিয়ানভুক্ত এবং পূর্বাঞ্চল ও পশ্চিমের দেশগুলোতে ব্যবসা-বাণিজ্যের সুযোগ খুঁজছে। তিনি বলেন, আমরা পশ্চিম ও পূর্বাঞ্চলের দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। এখন ব্যবসা করার সময়। রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপান সরকারের অর্থায়নপুষ্ট চলমান বড় বড় প্রকল্প, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রো রেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য জাপানের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি স্থায়ী সমাধানে জাপানের সহযোগিতা কামনা করেন।